ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের 0 টু প্রো সিরিজের ৭৪ পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। গত পর্বে আমরা সিএসএস এর ডিসপ্লে ফ্লেক্স পর্যন্ত ডিসকাশন করেছি। আজকে আমরা বাকি অংশটুকু দেখব। বরাবর মতো আবার আমরা একটি ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি, ক্লাস 4 সিএসএস পার্ট CSS part 2। কাজ শুরু করার আগে আমাদের প্রয়োজনীয় যে ফোল্ডারগুলো, যেহেতু আমরা এর আগের ক্লাসে দেখেছি যে আমরা একটা ইন্ডেক্সড HTML, একটি ইমেজ ফোল্ডার, একটি CSS ফোল্ডারের প্রয়োজন হয় আমাদের। CSS ফোল্ডারের ভিতরে আমাদেরকে একটি style.css নিতে হয়। নতুন প্রজেক্টটি আমরা VS কোড ওপেন করে নিচ্ছি। শুরুতে HTML স্ট্রাকচারটা দিয়ে নিব। এখানে আমরা যে CSS-টা নিলাম এটাকে কল করে নিব CSS ফোল্ডারের ভিতর style.css। আচ্ছা, আপাতত প্রজেক্ট ওপেন করে নিই। আচ্ছা, এখানে আজকে প্রথমে যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ম্যাক্স ওয়াইড। আমরা এর আগে দেখেছি যে ওয়াইড, হাইট এগুলো দেখেছি, বাট ম্যাক্স ওয়াইড সম্পর্কে আজকে আমরা একটু ডিসকাশন করব। আমরা এখানে ম্যাক্স ওয়াইড নামে একটা ডিভ নিয়ে নিচ্ছি, CSS ম্যাক্স ওয়াইড। এটাকে S2 ট্যাগের ভিতরে নিচ্ছি। আচ্ছা, একটা কাজ করি যে আমরা যেহেতু ফন্টের ব্যবহার সম্পর্কে অলরেডি জানি, একটা ফন্ট আমরা আবার নিয়ে নিচ্ছি। আমাদের এখানে অলরেডি একটা সিলেক্ট করা ফন্ট ছিল, এটা আমরা নিয়ে নিচ্ছি। এখান থেকে ক্লিক করলাম গেট এমবেড কোড, এখান থেকে হচ্ছে ইম্পোর্টে সবার উপরে দিয়ে দিলাম, এবং বডিতে, যেহেতু বডির ভিতরে আমাদের সম্পূর্ণ কোড, বডির ভিতরে হচ্ছে আমরা ফন্ট ফ্যামিলিতে এই ফন্টটা দিয়ে দিব, তাহলে আমাদের সবগুলো ফন্ট এরকম হয়ে যাবে। আচ্ছা, যাই হোক, এখন আমরা দেখি যে কি অবস্থায় যে ফন্ট কিন্তু এখন আমাদের আগের থেকে অনেক বেটার দেখাচ্ছে, কারণ আমরা একটা ফন্ট ইউজ করেছি এখানে। বাই ডিফল্ট ফন্ট এখন নেই। তো আমরা যদি এখানে যে ম্যাক্স ওয়াইড, ম্যাক্স ওয়াইড নামে যে ইয়ারটা নিলাম, আমরা এখান থেকে কাজ স্টার্ট করব হচ্ছে ইন্সপেক্ট এলিমেন্ট দিয়ে। ইন্সপেক্ট এলিমেন্ট দিয়ে কাজ করলে আমাদের কাজ করতে অনেক সুবিধা হবে, আমরা লাইভ দেখতে পারবো যে আমরা কি করছি। তো ম্যাক্স ওয়াইড নামে একটা ফোল্ডার যদি এখানে আমরা মাউসটা রাখি, তাহলে উপরে দেখতে পাবো যে এখান থেকে এখান পর্যন্ত একটা রেখা দেখাচ্ছে, তার মানে হচ্ছে এটা অলরেডি ফুল ওয়াইড। তো ফুল ওয়াইডকে যদি আমরা বাদ দিতে চাই, শুধুমাত্র যেটুকু এরিয়াতে টেক্সট বা ইমেজ থাকবে এগুলোই নিবে, তাহলে আমরা দিব এখানে ডিসপ্লে ইনলাইন ব্লক। এখানে যদি এখন আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিই, এখানে ব্যাকগ্রাউন্ড কালার দিই, ব্যাকগ্রাউন্ড কালার দিব হচ্ছে আমরা হোয়াইট, এই যে কালারটা দিই। তারপর এটাতে একটা পেডিং দিয়ে নিই হচ্ছে উপরে নিচে হচ্ছে 30 পিক্সেল আর ডানে বামে 50 পিক্সেল, এরকম একটা দিয়ে নিলাম। তো দেওয়ার পরে একটা জিনিস আপনাদেরকে দেখাই, আমি যদি এখান থেকে ডিসপ্লে ইনলাইন ব্লক উঠাই ফেলি, এই যেটা কিন্তু ফুল ওয়াইড হয়ে যাচ্ছে। এই জিনিসটা খেয়াল রাখবেন যে ডিসপ্লে ইনলাইন ব্লকের কাজ হচ্ছে যে শুধুমাত্র যেটুকু এরিয়াতে আমার কন্টেন্ট থাকবে সেটুকু এরিয়া সে ব্লক করবে। এখন আমি চাচ্ছি যে এখানে যদি আমি ওয়ার্ড লিখি যে 50%, তখন কিন্তু এটা ডিসপ্লে ইনলাইনের আর কোনো ভ্যালু এখানে থাকবে না, সে 50% ওয়ার্ডটা এনিহাও নিয়ে নিবে। এই যে নিয়ে নিল, এখানে 50% দিলে আমি যেখানেই যাই, না 50% না, আমি 500 পিক্সেল দিলাম ম্যাক্স ওয়াইডটা বোঝানোর জন্য আর কি। এটাকে যদি আমি ছোটো করি, রেসপন্সিভের ক্ষেত্রে আপনারা দেখবেন যে এখানে একটা স্ক্রল বার চলে আসবে আমার নিচে, মনে হচ্ছে এটা 500 পিক্সেলই দেখাবে, এই যে এখানে লেগে আছে একদম। বাট এটাকে আমি যদি ম্যাক্স ওয়াইড 500 পিক্সেল দিই, তাহলে কি হবে যে সর্বোচ্চ এটা 500 পিক্সেলই দেখাবে, এবং যখন ছোট করব আমি স্ক্রিনটাকে, তখন সে অটোমেটিক যতটুকু ছোট হওয়ার
ততটুকু ছোট হয়ে নেবে। এর মানে হচ্ছে যে আপনার এর লিমিট হচ্ছে এর যতটুকু প্রয়োজন ততটুকু ছোট হবে, বাট 500 পিক্সেলের বেশি কখনোই এর ওয়েটটা যাবে না। তো ওয়েটের জায়গায় যদি এখানে আমি ম্যাক্স ওয়েট ইউজ করি 500 পিক্সেল, তো এখানে আপনার দেখতে পাবেন যে এই যে ডিসপ্লে ইন্ডিয়ান ব্লক ইউজ করা যাবে না যদি আমরা ম্যাক্স ওয়েট ইউজ করি। তো এখানে যদি এখন ছোটো করে স্ক্রিনটাকে, আপনারা দেখবেন যে এখানে কিন্তু এখন লেগে যাচ্ছে না ব্যাপারটা। হ্যাঁ, এই যে যতটুকু ছোটো করছি এটা আমার স্ক্রিন অনুসারে ছোট হচ্ছে বড় হচ্ছে, কিন্তু কখনোই 500-র বেশি হচ্ছে না। হ্যাঁ, ম্যাক্স কিন্তু 500 থেকে যাচ্ছে। এটা হচ্ছে সুবিধা। যেখানে আমি যদি এখানে এটা ছোটো করে আমি দেখাই যে এখানে ওয়ার্ড যদি আমি ইউজ করি, এখানে কিন্তু লেগে আছে এবং নিচে একটা স্ক্রল বার চলে আসছে এখানে, এই যে স্ক্রল বার চলে আসছে। এটা হচ্ছে ম্যাক্স ওয়েজের কাজটা আর কি। তারপর হচ্ছে সিএসএস পজিশন, একদম মোস্ট ইম্পর্ট্যান্ট একটা পার্ট। আমাদের অধিকাংশ কাজ এটা দিয়ে করা লাগবে। তো পজিশন কি কি থাকে? স্ট্যাটিক, রিলেটিভ, ফিক্সড, অ্যাবসলিউট, স্টিকি। তো কোনটা কীভাবে কাজ করে? স্ট্যাটিক হচ্ছে মানে আমরা যখন নেপ বার বানাই শুধুমাত্র তখনই লাগে, একটু কম লাগে। সবথেকে বেশি আমাদের যে প্রয়োজনীয় সেটা হচ্ছে ফিক্সড, অ্যাবসলিউট আর রিলেটিভ। মানে সবথেকে বেশি যদি বলি রিলেটিভ এবং অ্যাবসলিউট, এই দুইটা জিনিস আমার সবথেকে বেশি লাগে। তো একটা জিনিস আমরা করে এখানে দেখাই। যদি এখানে একটা ডিপ নিই আমি, যে থাম্বনেইল নামে একটা ডিপ নিলাম, এর ভিতর আমরা দুইটা ইমেজ দিব। হ্যাঁ, আগে দুইটা ইমেজ নিয়ে নিই এখান থেকে, ফ্রি পিক থেকে। আগেরও আমাদের কিছু ইমেজ ছিল, এটাও সহ নিয়ে আসছে এখানে। ইমেজ ফোল্ডারের ভিতর রেখে দিলাম দুইটা ইমেজ, একটার নাম দিলাম 1, একটা 2। তো এখানে দুইটা ইমেজ একসাথে আমরা নিয়ে নিব ইমেজ ফোল্ডারের ভিতরে 1, আর অল্টারনেটিভ টেক্সট হিসেবে আমরা ইমেজ নট ফাউন্ড দিয়ে রাখবো। এটাই সবসময় দিই, প্রফেশনালরা এই অল্টারনেটিভ টেক্সটটা ইউজ করে। তারপরে হচ্ছে 2, এটাকে যদি এখন আমরা দেখি এরকম দেখা যাবে। এখন আমি চাচ্ছি যে এই ইমেজটার উপরে এই ইমেজটা এখানে থাকবে। তো এটা যদি আমি করতে চাই, তো পজিশন অ্যাবসলিউট হচ্ছে কীরকম আমি বলি আপনাকে। রিলেটিভ হচ্ছে একটা জায়গা দখল করবে। সে এই যে একটা ইমেজ নিলাম, ইমেজটা এতটুকু জায়গা নিল, এই একটা ইমেজ নিলাম এতটুকু জায়গা নিল, কিন্তু অ্যাবসলিউট যখন করব তখন এটা অনেকটা ভাসমান থাকবে, এটা কোনো জায়গা নিবে না, অনেকটা হচ্ছে মানে ওড়ার মতো আর কি। যেই জায়গায় আমরা পজিশন করে থাকে নিয়ে যাব সেখানেই যাবে, কিন্তু কোনো জায়গা দখল করবে না। তো পজিশন অ্যাবসলিউট করতে হলে তার প্যারেন্ট যে ডিপটা আর কি, হ্যাঁ, প্যারেন্ট ডিপকে অবশ্যই পজিশন রিলেটিভ করতে হবে। পজিশন রিলেটিভ করে দেন হচ্ছে যেটাকে আমরা অ্যাবসলিউট করবো, অ্যাবসলিউট করার পরে এটাকে লেফট রাইট টপ বটম যেদিকে দেওয়া সেদিকে দিব। তো আমরা এটা সরাসরি কাজ না করলে বোঝা যাবে না। আমরা এই যে থাম্বনেইল, হ্যাঁ, এটার ভিতরে এটা যেহেতু প্যারেন্ট ডিপ, আর এর ভিতরের আইটেমগুলোকে যদি আমরা চাইল্ড ধরি, এটা প্যারেন্ট, এটাকে আমরা করলাম পজিশন রিলেটিভ। তো ইমেজ তো দুইটা, হ্যাঁ, তো দুইটা ইমেজের আমি যদি সেকেন্ডটাকে পজিশন অ্যাবসলিউট করতে চাই, কীভাবে সিলেক্ট করবো সেকেন্ডটা? এখানে তো আমরা কোনো ক্লাস দিইনি, দুইভাবে করা যায়। এখানে আমরা একটা ক্লাস দিয়ে নিতে পারি ইমেজ 2 নামে, এই যে এখানে এইভাবে আমরা দিতে পারি ইমেজ 2, তাহলে আমরা ইমেজ 2কে সিলেক্ট করতে পারবো। অথবা আমি চাচ্ছি যে এখানে আমি ক্লাস না দিই 2 নম্বরটা সিলেক্ট করবো, এক্ষেত্রে আমরা কি করব? আরেকটা প্রপার্টি জেনে নিই। এই যে থাম্বনেইলের ভিতরে, হ্যাঁ, যে ইমেজগুলো থাকবে এর ভিতরে আমরা এনটিএস চাইল্ড নিব। এনটিএস চাইল্ড নেওয়া যায়, এনটিএস চাইল্ড এই যে 2। এটা যখন নিলাম তখন এই ইমেজটা হচ্ছে, আচ্ছা এটাকে আমি এখানে যখন আমরা সিএসএস লিখবো, সিএসএসটা নিব কিভাবে, এটা একটা ব্যাপার থাকে এখানে, যে এখানে সিএসএসগুলো লেখার পরে এখানে এভাবে সরাসরি এটাকে নিয়ে নিব। রিপোর্টটা আমি এখানেই করি, এই যে নিয়ে নিলাম এখানে।
তারপরে হচ্ছে আবার এর ভিতরে যে আমরা ইমেজ এর এনটিএস চাইল্ড এই যে 2 এটাকে নিয়ে নিলাম এইভাবে। এই যে এখানে যদি যা আমরা দেখবো যে আমাদের এই সিলেক্টরটা, হ্যাঁ, এটাকে আমরা পজিশন অ্যাবসলিউট করব। এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা নির্দিষ্ট জায়গায় নিয়ে নিয়েছে, যার কারণে এখানে স্ক্রল করছি আর এটা নিচে নেমে যাচ্ছে। তো এটাকে যখন আমরা পজিশন অ্যাবসলিউট করব তখন দেখবো যে এই যে নিচে যে জায়গাটা নিয়েছিল সেখানে কিন্তু এই জায়গাটা নিচ্ছে না, কিন্তু এখানে একটা স্ক্রল বার চলে আসছে কারণ এটা রাইটে চলে গেছে একদম। তো আমরা যদি এটাকে একটা কাজ করি যে পজিশন অ্যাবসলিউট করার পরে এটাকে চারদিকে মুভ করা যায়, লেফট রাইট টপ বটম, মানে এক সময় চারদিকে মুভ করা যাবে না, হয় টপ বটম হয় টপ রাইট, মানে যেগুলো এভাবে হচ্ছে দুই দিকে মুভ করা যায় আর কি। এটাকে আপনি যেদিকে রাখতে চান, ধরেন আপনি চাচ্ছেন যে লেফটে টপে রাখবেন, তখন লেফট দিবেন 0, টপ দিবেন 0। আপনি চাচ্ছেন যে লেফটে আর বটমে চাচ্ছেন, এই যে লেফট 0 বটম 0। আপনি চাচ্ছেন যে রাইট আর বটম রাখবেন, রাইট 0 বটম হচ্ছে 0। তো এই যে এটা আমি এটা কিন্তু এখন ফুল ওয়েট নিয়ে নিচ্ছে থাম্বনেল। হ্যাঁ, এটাকে যদি আমরা একটা ওয়েট দিয়ে দেই, এখানে ধরেন আমি 500 পিক্সেল নিলাম, নেওয়ার পরে এটাকে আমি সেন্টার করব। সেন্টার করতে হলে কি করতে হবে, মার্জিন অটো দিলাম। আচ্ছা, 500 দেওয়ার পরে দেখা যাচ্ছে ইমেজগুলো কিন্তু মানে এমন অবস্থা হয়েছে যে আমাদের 500-র বাইরে চলে যাচ্ছে ইমেজগুলো। এই ক্ষেত্রে আমাদের করণীয় কি, তো ইমেজগুলোকে যদি আমি ওয়েট 100% করি, ম্যাক্স ওয়েট 100% আর কি একটা প্রপার্টি আছে, এটা দিলে কি হবে যে আমার যে ডিপটা থাকবে এটাতে আমার যতটুকু ওয়েট থাকবে, হ্যাঁ, এটার ভিতরে সে তার ওয়েটটাকে অটোমেটিক মানিয়ে নেবে। এই যে ওয়েট 100% দিলাম, তাহলে কিন্তু দেখতে পাবো যে আমরা 500 পিক্সেলের বাইরে সে কোনোভাবেই যাবে না, মানে তার যে নিজস্ব হাইট ওয়েট এটা সে এখানে প্রকাশ করবে না। আমি যেটা মানে আমার যে স্ক্রিনটুকু থাকবে এর ভিতরে সে মানে বসে যাবে অটোমেটিক। আচ্ছা, যাই হোক, এখানে হচ্ছে আমি এনটিএসএল 2কে এখানে যদি পজিশন আবার অ্যাবসলিউট বাদ দিয়ে দেখতে পারবো যে সে জায়গা নিয়ে নিচে এখানে স্ক্রল বার তৈরি হচ্ছে, আর অ্যাবসলিউট দিলে সেই জিনিসটা হচ্ছে না। এখানে এটাকে আমি আর একটু ছোটো যদি করি, ওয়েট দিলাম 50%, তখন দেখতে পাবো যে এখানে আসছে। তো বটমে ইচ্ছে করলে আমি একটু নিচের দিকে নামাই দিতে পারবো, যে বটম -50 পিক্সেল যদি দিই নিচে নেমে যাবে। রাইটে যদি আমরা -50 পিক্সেল দিই, যে একটু রাইটে চলে গেল। এটা এরকম ডিজাইন আমাদের দরকার হয় যখন অ্যাবাউট সেকশন বা বিভিন্ন সেকশন বানাই, তখন এই জিনিসটা আমার এরকম দরকার হয় যে এটা একটু রাইটে নামিয়ে দিলাম। তো এটাকে আরেকভাবে করা যায়, যেমন আমি আপনাকে বলি, আমি যদি মাইনাস না দিই, হ্যাঁ, আমি যখন এই থাম্বনেলকে প্যাডিং ইউজ করব, হ্যাঁ, প্যাডিং দিলে কিন্তু সে মানে তার ভিতর থেকে জায়গা ছাড়বে। তো এটাকে যদি আমি প্যাডিং রাইট 50 পিক্সেল দিই, ইমেজটা কিন্তু এখানে একটু খালি হয়ে গেল, কিন্তু এই দেখেন প্যাডিং দেওয়ার কারণে ইমেজটা কিন্তু জায়গায় পায় নাই, কিন্তু পুরো এরিয়াতে একটা জায়গা পাওয়ার কারণে এটা হচ্ছে এই ইমেজটা দেখলো যে না এখানে একটু জায়গা আছে। সো আমি যেহেতু রাইট 0 দিয়েছি, সে এখানে অটোমেটিক রাইটে চলে গেছে। তো এখানে যদি আবার একই কাজ আমি প্যাডিং বটম 50 পিক্সেল দিই, দেখা যাবে যে এটা এখানে চলে গেছে 50 পিক্সেল। আচ্ছা, তো রিলেটিভ আমরা কেন করব, প্যারেন্টিভকে অলওয়েজ রিলেটিভ করতে হবে হচ্ছে পজিশন অ্যাবসলিউট করার জন্য। তো এটা জাস্ট বেসিক একটা জিনিস দেখালাম আমি। আরেকটু বিস্তারিত যদি দেখাই, আরেকটা জিনিস আমি আপনাদের দেখাই, একটা ফ্ল্যাগ তৈরি করব এখন আমরা, তাহলে আরেকটু ক্লিয়ার হবে যে আমাদের আসলে পজিশন অ্যাবসলিউটে কী কাজে লাগে। বিডি ফ্ল্যাগ, একটা ফোল্ডার ক্রিয়েট করলাম আমরা। আচ্ছা, বিডি ফ্ল্যাগ আপাতত যেহেতু এর ভিতরে কোনো কন্টেন্ট ইমেজ কোনো কিছু নেই, এটা ব্ল্যাঙ্ক দেখাবে, এটাই স্বাভাবিক। এখান থেকে প্লাসে ক্লিক করব আমরা এখানে ক্লাসটা পাওয়ানোর জন্য। তো এখানে বিডি ফ্ল্যাগ অটোমেটিক পেয়ে গেছে। তো এখানে আমি একটা হাইট দিয়ে নিই হচ্ছে 400 পিক্সেল, ওয়েট দিয়ে নিই হচ্ছে 600 পিক্সেল, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড দিয়ে নেই গ্রিন, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড গ্রিন দিলাম। দেওয়ার পরে এটাকে আমি সেন্টারে আনবো। সেন্টারে আনতে হলে মার্জিন অটো দিতে হবে। আর আমি যদি চাই যে আমার উপরের নিচ থেকে একটু জায়গা ছাড়া থাকবে সেন্টারে আসার পরেও তাহলে 50 পিক্সেল অটো এভাবে দিতে হবে। এই যেখানে মাউসটা নিলে দেখবো যে উপরে নিচে এই যে এখানে আর এখানে আমার জায়গা নিয়ে নিছে। আচ্ছা, তো এটাকে যদি আমরা সেভ করি, এটাকে সেভ করার জন্য কী করতে হবে, এই যে আমরা তো এলিমেন্টসে যাওয়ার পরে এই যে কোড লেখার পরে এখানে ইন্সপেক্টর স্টাইল শিট লেখা থাকবে, এটার উপরে ক্লিক করলে আমার কোডটা দিয়ে দিবে। কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে কন্ট্রোল সি দিব, পুরোটা সিলেক্ট হবে, দেন এখানে আমি কোডটা নিয়ে আসবো। আচ্ছা,
এখন আমি চাচ্ছি যে এখানে একটা আমাদের যে বাংলাদেশের ফ্ল্যাগের একটা রেড সার্কেল থাকে, এটা দিব। তো দেওয়ার জন্য ভিতরে আমি হচ্ছে রেড সার্কেল নামে আরেকটা, সরি, রেড সার্কেল নামে আরেকটা ডিপ তৈরি করে নিলাম। এটা আপাতত ব্ল্যাঙ্ক থাকবে এখানে, কোনো কিছু যেহেতু হাইট ওয়েট নাই। তো আমি এই যে রেড সার্কেলকে একটা হাইট দিয়ে দিচ্ছি হচ্ছে 150 পিক্সেল, ওয়েট দিয়ে দিচ্ছি 150 পিক্সেল। ব্যাকগ্রাউন্ড দিয়ে দিচ্ছি আমরা রেড। এখন বর্ডার রেডিয়াস দিব 50%, এটাকে 50% মানে একদম গোল হয়ে যাবে এটা। এখন এই একটা জিনিস দেখেন যে এই জিনিসটাকে আমাদের সেন্টারে আনতে হবে, ঠিক আছে? তো সেন্টারে কীভাবে আনবো আমরা? তো এটাকে যদি আমরা এরকমভাবে ব্যবহার করি যে মার্জিন টপ 100 পিক্সেল, হ্যাঁ, কি হলো? এটা কিন্তু একটা নির্দিষ্ট জায়গা নিয়ে চলে আসছে, মানে সাথে সাথে এটাও নিচে চলে আসছে। পেডিং দিয়ে এটা করা যাবে না। তো আমাকে এই যে রেড সার্কেলটাকে এটাকে ভাসমান রাখতে হবে, এই স্ক্রিনটার মাঝখানে সে ভাসমান থাকবে, সে নিজে কোনো জায়গা নেবে না। মার্জিন পেডিং কোনো কিছুই তার মধ্যে কাজ করবে না। তো এক্ষেত্রে যে এটা আমি মার্জিন দিয়ে এখানে সেন্টার যদি মানে মার্জিন লেফট দিয়ে চিন্তা করি যে এখানে নিয়ে আসবো, আসবে না, সে এটা জায়গা নিয়ে সরে যাবে। তো এই ক্ষেত্রে আমার করণীয় কি? আমি এখানে দিব হচ্ছে পজিশন অ্যাবসলিউট। পজিশন অ্যাবসলিউট দিলাম মানে হচ্ছে সে ভাসমান হয়ে গেল। এখন তার একটা জিনিস আমি দেখাই যে এটাকে যদি আমি পজিশন রিলেটিভ না করি, আর এটাকে যখন আমি লেফট দিব তখন এটা ভাসমান জিনিসটা এখানে চলে আসবে, লেফট 0, এই যে এখানে এখানে কেন চলে আসলো? রিলেটিভ মানে হচ্ছে রিলেটিভের ভিতরে যখন আমরা পজিশন অ্যাবসলিউট করলাম, রিলেটিভ মানে বোঝাইলাম যে তুমি এই এরিয়ার বাইরে যেতে পারবে না, তোমার এরিয়া এতটুকু পর্যন্তই। আর যখন আমরা রিলেটিভ না করব প্যারেন্ট ডিপটাকে, তখন সে বুঝতে পারবে না যে সে কোন জায়গায় যাবে, তার সর্বোচ্চ যতটুকু এরিয়া আছে এর বাইরে চলে যাবে। তো এই একই জিনিসটা যদি আমরা এখানে পজিশন রিলেটিভ দিই, হ্যাঁ, পজিশন রিলেটিভ, দেখবেন যে এর বাইরে সে যাচ্ছে না, এতটুকুর ভিতরে থাকবে। আমরা যদি এখানে এই লেফট না দিয়ে আমরা রাইট দিই, রাইট দিই, এখানেই থাকবে, এর বেশি সে যাবে না। তো এখন আমাদের কি করতে হবে? যখন আমরা পজিশন অ্যাবসলিউট করব, পজিশন অ্যাবসলিউট করলে এর মধ্যে মার্জিন কাজ করবে না, আমরা মার্জিন দিয়ে এটাকে কোনোভাবেই সরাইতে পারবো না। এই যে মার্জিন টপ দিয়ে 100 পিক্সেল মার্জিন, কিন্তু এই যে মার্জিন টপ দিলাম 100 পিক্সেল, আচ্ছা সরি, কাজ করছে, হ্যাঁ আমি একটু ভুল করেছি, আসলে মার্জিন টপ কাজ করবে, বাট মার্জিন টপ দিয়ে আমরা এটাকে কোনো কিছু করতে পারবো না। মানে মার্জিন টপটা এখানে ব্যবহার না করাই বলো, আমরা শুধুমাত্র লেফট রাইট টপ বটম এগুলোই ব্যবহার করব। তো এটাকে যদি সেন্টারে আনতে চাই, হ্যাঁ, এটা কীভাবে আনবো? হ্যাঁ, এটার একটা সহজ পদ্ধতি আছে। যখন আমরা কোনো কিছুকে সেন্টার করব, তখন লেফট আমরা দিব হচ্ছে 50%, টপ হচ্ছে দিব 50%। আচ্ছা, দেওয়ার পরে আমরা যদি দেখি যে এটা কিন্তু প্রপারলি সেন্টার হয়নি, যেহেতু লেফট আর টপ থেকে আমরা ইয়ে করেছি, এটাকে 50-50 ছেড়ে দিয়েছি। তো একদম প্রপারলি সেন্টারে আনার জন্য আমাদেরকে ট্রান্সফর্ম নামের একটা প্রপার্টি আছে। ট্রান্সফর্ম নামের প্রপার্টি থেকে ট্রান্সলেট, এখানে আমাকে দুইটা প্রপার্টি দিবে, দুইটি আমি কি করব? -50% করব, -50%। এখন কিন্তু একদম প্রপারলি উপরে নিচ থেকেও সেন্টার, ডানে বাম থেকেও এটা একদম সেন্টার, ঠিক আছে? তো এইখানে আমরা ক্লিক করব, ক্লিক করে কোডটাকে এখানে বসাই দেব। এই হচ্ছে পজিশন অ্যাবসলিউটের মূলত কাজ। আচ্ছা, এখানে পজিশন রিলেটিভ দেওয়া হয়নি। কিভাবে হচ্ছে, মানে পজিশন অ্যাবসলিউটের মূলত কাজ কি? এটা জিনিসটা ভাসমান থাকবে, কোনো জায়গা দখল করবে না, যেখানে খুশি আমরা সেখানে এটাকে মুভ করতে পারবো। আচ্ছা, পজিশন হচ্ছে স্টিকি। ব্যাপারটা কি স্টিকি? যদি আমি বলি, একটা নির্দিষ্ট জায়গায় সে স্টিক হয়ে থাকবে আর কি। হ্যাঁ, যদি আমরা একটু এখানে দেখাইতে যাই তো দেখানো যায়, বাট এটা একটু বেশি সময় নিয়ে নেবে। আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি। আমার একটা টেমপ্লেটের মধ্যেই দেখাই আমি।
এই যে এখানে এটা আসলে করতে গেলে এখানে অনেক সময়ের দরকার। হ্যাঁ, এত সময় নিয়ে আমরা টিউটোরিয়াল করলে নতুন নতুন যারা শিখছে তারা বিরক্ত হবে, এই জন্য এই জিনিসটা এখানে দিচ্ছি। এই যে আমরা এখানে দুইটা এরিয়া নিলাম, যখন লাইভ কাজ করবো তখন এগুলো দেখাবো, জাস্ট এখন আপনাদের বোঝানোর সুবিধার্থে এই জিনিসটা দেখাচ্ছি যে এখানে একটা এরিয়া নিলাম লেফটে একটা রাইটে। হ্যাঁ, আমাদের দুইটা কিন্তু একসাথেই মুভ হওয়ার কথা। হ্যাঁ, এই অন্যান্য সেকশন যদি আমরা দেখি, এটা উপরে উঠছে, এটা উপরে উঠছে, হ্যাঁ, সবগুলো একসাথে কিন্তু উপরে উঠছে, কিন্তু এইটা এই জিনিসের ক্ষেত্রে আপনি দেখবেন যে এটা উপরে গিয়ে স্টিকি হয়ে থাকবে। যখন পাশের সেকশনটা পুরোটা হ্যাঁ স্ক্রল হয়ে শেষ হবে তখন এটা উপরে উঠবে। এই যে এটা কিন্তু স্টিক হয়ে গেল। এটাই মূলত পজিশন স্টিকের কাজটা আর কি। আপনারা যদি দেখেন এখানে কোডটা আমি দেখাই, এই যে পজিশন এখানে স্টিকি ব্যবহার করা, ঠিক আছে, এই যে পজিশন স্টিক। আচ্ছা, অ্যাবসলিউটের মতো একই রকম কাজ করে এটা। ফিক্সড হচ্ছে আরেকটা ব্যাপার। ফিক্সড কীরকম আমি দেখাই। ফিক্সড হচ্ছে যে কোনো একটা জায়গায়, ফিক্সডটা আবার কোনো এরিয়া মানে না। ফিক্সডকে আপনার মানে পুরো একটা স্ক্রিনের একটা নির্দিষ্ট জায়গায় এটাকে অলওয়েজ শো করানোর জন্য হচ্ছে ফিক্সড। এখানে যদি আর একটু দেখাই আমি ফিক্সড, ফিক্সডটা পজিশনের অ্যাবসলিউটের মতোই, বাট ফিক্সডকে আপনি পজিশন রিলেটিভ যদি এর প্যারেন্টকে দেন তাও সে আপনার এরিয়ার বাইরে চলে যাবে। এই যে আমি যদি এখানে দিই যে ফিক্সড কন্টেইনার, এই যে ফিক্সড কন্টেইনার নামে একটা ডিভ নিলাম আমি। হ্যাঁ, ডিভ নেওয়ার পরে এটাকে আমি একটা হাইট দিলাম হচ্ছে 500 পিক্সেল, ওয়েট দিলাম হচ্ছে 100%। এটা একটা ব্যাকগ্রাউন্ড দিই, ব্যাকগ্রাউন্ড হচ্ছে এটা দিলাম। তো এটাকে পজিশন রিলেটিভ করি, পজিশন রিলেটিভ করলাম। তারপরে আমি যদি এই যে শুধু ফিক্সড নামে যে ক্লাসটা নিলাম এটাকে যদি পজিশন হচ্ছে ফিক্সড করি, হ্যাঁ, হাইট দিলাম 100 পিক্সেল, ওয়েট দিলাম 100 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড দিলাম। তো এটাকে আমি লেফট থেকে রাইট থেকে দিলাম 0, বটম থেকে 0। আচ্ছা, আমি এটাকে টপ থেকে 0 দিই বোঝার জন্য যে এটা আসলে রিলেটিভটাকে সে মঞ্জুর করবে না, রিলেটিভে তার কোনো কিছু আসে যায় না। ফিক্স মানে হচ্ছে সে আপনার পুরো স্ক্রিনটা যেটা এটা হিসাব করবে সে, যে আপনার স্ক্রিনের যে কোনো একটা জায়গায় সে বসে থাকবে। ফিক্সড, এটাকে নাড়াচাড়া করা যাবে না, আপনি যেই জায়গায় নেন। এই যে আমি এখানে এটাকে রিলেটিভ করলাম, রিলেটিভ করার পরে কিন্তু আমি যদি অ্যাবসলিউট দিতাম তাহলে এই এরিয়ার বাইরে সে কোনোভাবেই যেত না, কিন্তু আমি যখন এখানে ফিক্সড দিলাম জিনিসটা, এরিয়াকে কিন্তু রিলেটিভকে মানছে না, সে আমার স্ক্রিন দেখছে যে আমি স্ক্রিনটাকে, এই যে সম্পূর্ণ স্ক্রিনটা আমি যেদিকে যাব সে একটা জায়গায় ফিক্সড হয়ে বসে থাকবে। তো এই যে উপরে এটা বসে থাকলো, যাই দিই। তো অনেক সময় এরকম আমাদের ডিজাইন প্রয়োজন হয়, বিশেষ করে আমরা যখন একটা ওয়েবসাইটকে নিচের দিকে স্ক্রল করি তখন এখানে একটা এরো থাকে যে স্ক্রল টু টপ, মানে এখানে ক্লিক করলে আমাকে একদম উপরে নিয়ে যাবে আর কি। তো এই আইকনটাকে অলওয়েজ হচ্ছে ফিক্সড করে রাখতে হয় এই এরকম বটমের মধ্যে। যেমন বটমের মধ্যে যদি আমি 50 পিক্সেল দিই, রাইটের মধ্যে যদি 50 পিক্সেল দিই, সে সবসময় এই জায়গায় থাকবে। হ্যাঁ, এটা হচ্ছে ফিক্সডের কাজ। আশা করি এই বিষয়টা আপনাদের ক্লিয়ার। আমরা যখন লাইভ প্রজেক্ট করব তখন বিষয়গুলো আসলে আরেকটু ক্লিয়ার হবে। আবারও এক কথায় বলতে গেলে ফিক্সড হচ্ছে সে আমার স্ক্রিনটা বুঝবে শুধুমাত্র, আমি তাকে পজিশন রিলেটিভ দিলেও কাজ করবে না, সে তার নির্দিষ্ট একটা স্থানে গিয়ে বসে থাকবে ফিক্সড হয়ে, নাড়াচাড়া করবে না। আর অ্যাবসলিউট হচ্ছে সে নিজে কোনো জায়গা দখল করবে না, একটা ভাসমান হিসেবে থাকবে। আর তাকে আমরা যখন পজিশন রিলেটিভ করব তার প্যারেন্টকে, এই রিলেটিভের বাইরে সে যাইতে পারবে না। জেট ইন্ডেক্স, জেট ইন্ডেক্স হচ্ছে কি জন্য ব্যবহার করা হয়, এটা আরেকটা জিনিস আমি দেখাই আপনাকে। হ্যাঁ, জেট ইন্ডেক্স হচ্ছে দুইটা জিনিস আমি এখানে রাখলাম। এই যে এই জায়গাটায় যদি আমি দেখি যে ফ্ল্যাগ আছে, ফ্ল্যাগের পরে হচ্ছে রেড। হ্যাঁ, এখন কিন্তু রেডটা উপরে দেখাচ্ছে। এখন এখানে যদি আমি জেট ইন্ডেক্স -1 দিয়ে দিই, -1, তাহলে কি হলো, আমার বিজে ফ্ল্যাগটা নিচে পড়ে গেল, বিজে ফ্ল্যাগটা উপরে চলে আসলো আর রেডটা নিচে পড়ে গেল। ঠিক আছে, আর বাই ডিফল্ট এটা আসলে জেট ইন্ডেক্স কোনো কিছু লাগে না, উপরেই থাকে। অনেক সময় দেখা যায় যে
আমরা একসাথে দুইটা ইমেজ নিলাম, দেখা গেল যে আমি নিচের ইমেজটাকে উপরে তুলতে চাই, এক্ষেত্রে কী করতে হবে? জেট ইন্ডেক্স হচ্ছে আপনার উপরে, মানে একই জিনিস একটাকে উপরে রাখবো একটাকে নিচে রাখবো, যেটা জেড ইন্ডেক্স বাড়াই দিব সেটা উপরে চলে যাবে। তো অনেক সময় ধরেন যে দুইটা ইমেজ একসাথে ইউজ করলাম, যে ইমেজটাকে উপরে আনতে চাই সেই ইমেজটাকে সিলেক্ট করে যা জেড ইন্ডেক্স 2999 এই টাইপের মানে কিছু আমি এটা এর মধ্যে ভ্যালু দিয়ে দিব, এটা উপরে চলে যাবে। হচ্ছে ওভারফ্লো। আচ্ছা, ওভারফ্লো হচ্ছে 3 টাইপের, 4 টাইপের আছে আপনার, ভিজিবল, স্ক্রল, হিডেন, O2। আচ্ছা, ভিজিবল তো বাই ডিফল্ট যেটা থাকে সেটা। ওভারফ্লো হিডেন যদি করি, হিডেনের কাজটা কি আমি আপনাকে একটু দেখাই। যে ওভারফ্লো নামে একটা ডিভ নিলাম, এখানে অনেকগুলো টেক্সট দিয়ে দিচ্ছি এখানে। এই যে এখানে আমি একটা কাজ করব, যদি এখানে এই যে ওভারফ্লো, এটা একটা হাইট ওয়েট দিয়ে দিই আমি। হ্যাঁ, হাইট দিয়ে দিলাম 500 পিক্সেল, ওয়েট দিয়ে দিলাম 500 পিক্সেল, মার্জিন অটো। আচ্ছা, এই দেখেন আমি যে এখানে হাইট ওয়েট দিলাম 500 পিক্সেল, আমার লেখাগুলো কি করলো, বেশি হয়ে গেছে। বেশি হওয়ার কারণে আমার স্ক্রিন ব্রেক করে সে নিচে পর্যন্ত নেমে গেছে। তো এটাকে যদি আমি ওভারফ্লো হিডেন দিই, আপনি দেখবেন যে টেক্সট কাটা পড়ে যাবে, বাট আমার স্ক্রিনের বাইরে সে কোনোভাবেই যেতে পারবে না। ইমেজের ক্ষেত্রে বা যে কোনো কিছুর ক্ষেত্রে একই জিনিস, মানে আমি যখন ওভারফ্লো হিডেন করব, আমি এখানে বলে দিলাম যে আমার এই স্ক্রিনের বাইরে কোনো কিছু যাওয়া নিষেধ, যেতে পারবে না, এই স্ক্রিনের মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে। যদি কন্টেন্ট বেশি হয় কন্টেন্ট কাটা পড়ে যাও, ইমেজ বেশি হলে ইমেজ কাটা পড়ে যাও, বাট আমার স্ক্রিনে যেটুকু জায়গা আছে তার বাইরে তুমি যেতে পারবে না, এর মধ্যে থাকতে হবে। এটা হচ্ছে ওভারফ্লো হিডেনের কাজ। আর ওভারফ্লো স্ক্রল যদি দেখায় আপনাকে, এই যে স্ক্রল, কী করলো, যে আমি যেটুকু জায়গা নিলাম সেটুকু জায়গার মধ্যে সে সীমাবদ্ধ থাকলো, বাট আমাকে কন্টেন্টগুলো দেখানোর জন্য আমাকে একটা স্ক্রল বার তৈরি করে দিল এখানে। এটা হচ্ছে স্ক্রলের কাজ। আচ্ছা, আর অটো হচ্ছে এই যে ওভারফ্লো, অটো দিলে একই রকম কাজ করে মোটামুটি স্ক্রলের মতোই। সে হচ্ছে আমাকে এই জায়গাটা দেখানোর জন্য এই যে আপনার করে দিল, মানে একটা স্ক্রল বার তৈরি করে দিল। অটোর আরও অনেক কাজ আছে, এগুলো আমরা লাইভ প্রজেক্ট করার সময় দেখব। সিএসএস ফ্লুয়েট, ফ্লুয়েট হচ্ছে লেফট রাইট দুইটা হয়। আর ফ্লুয়েট নান মানে হচ্ছে, এটা অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা একটা জিনিসকে ফ্লুয়েট রাইট করে রাখলাম, এটাকে মোবাইল স্ক্রিনে গিয়ে আমরা রাইট করতে চাচ্ছি না, হ্যাঁ, তখন ফ্লুয়েট নান করে দিতে পারি আমরা। তখন এই মানে যে ফ্লুয়েট রাইট করা ছিল রাইটটা বাদ হয়ে যাবে। আবার ফ্লুয়েট ইনহেরিট দিলেও, মানে ইনহেরিট মানে হচ্ছে যে ডিফল্ট ভ্যালুটা, ডিফল্ট তো সবসময় লেফট থাকে, তো ফ্লুয়েট ইনহেরিট দেওয়া মানে হচ্ছে ডিফল্ট ভ্যালুটা এখানে চলে আসবে। তো এটাকে আমরা আর একটু দেখাচ্ছি আপনাদেরকে। এই যেমন এটাকে ওভারফ্লো হিডেনকে আমি আবারও একটা হাইট দিয়ে নিচ্ছি 500 পিক্সেল, ওয়াইড 500 পিক্সেল, ঠিক আছে। এখন তো একটা বাই ডিফল্ট লেফটে না, এখানে যদি আমি ফ্লুয়েট রাইট করে দেখবেন যে এই যে রাইটে চলে গেল। এর মধ্যে দুইটাই ভ্যালু হয় আপনার, লেফট রাইট। আর ইনহেরিট হচ্ছে, অটো হচ্ছে ওই ডিফল্ট ভ্যালুগুলোর জন্য, এবং অটো হচ্ছে আপনার নাই করে দেওয়ার জন্য, মানে আমার ফ্লুয়েট কাজ করবে না এখানে। আচ্ছা, সিএসএস ইনলাইন ব্লক, ইনলাইন এবং ইনলাইন ব্লক এবং ব্লক, এটা নিয়ে আমরা অলরেডি আলোচনা করেছি। ব্লক মানে হচ্ছে আমার ফুল স্ক্রিন নিয়ে নেবে, ইনলাইন ব্লক মানে হচ্ছে আমার যতটুকু জায়গা দরকার ততটুকু জায়গা নেবে। অ্যালাইন, সিএসএস অ্যালাইন, অ্যালাইন নিয়েও আমরা অলরেডি দেখিয়েছি যে অ্যালাইন হচ্ছে লেফট হয় রাইট হয়। এই যে এটাতে যদি আমরা দেখি, এটা তো বাই ডিফল্ট হচ্ছে লেফট থাকে, এটাকে যদি আমি এখানে টেক্সট লাইন রাইট করে রাইটে যাবে, টেক্সট লাইন সেন্টার করলে সেন্টারে যাবে। এটা হচ্ছে লেফট রাইটের কাজ। এরপরে কম্বিনেটরস। আচ্ছা, এই যে কম্বিনেটরস এটা কীভাবে কাজ করে, আমি এখানে দেখলাম ডিবের পরে একটা পি নিয়ে ব্যাকগ্রাউন্ড কালার নিল, আর ডিবের পরে এখানে এই সিম্বলটা দিয়ে হচ্ছে একটা কালার নিল। পার্থক্যটা কি আমি আপনাদের দেখাই। এটা ডিব নিলাম, ডিবের পরে এখানে একটা প্যারাগ্রাফ নামে একটা ডিব নিলাম, এটার ভিতরে একটা পি নিলাম।
এর ভিতরে আবার একটা ডিপ নিলাম, এর ভিতরে আবার একটা পি নিলাম। আচ্ছা, এখন আমি যদি প্যারাগ্রাফটা টার্গেট করি, আমি আপনাকে দেখাই। এই যে প্যারাগ্রাফটাকে টার্গেট করলাম। প্যারাগ্রাফের ভিতরে কিন্তু আমার দুইটা পি, এই যে একটা পি, এই যে আরেকটা পি, কিন্তু এই পি এর আগে আমার আরেকটা ডিপ আছে। তো আমি যদি প্যারাগ্রাফের পরে শুধু পিটা এখানে লিখি, হ্যাঁ, আর লিখি যে কালার রেড, তাহলে কি হবে? দুইটা কালারই রেড হয়ে যাবে। এই যে এখানে যে প্রথমে যে জিনিসটা বললাম। কিন্তু আমি যদি এখানে একটা সিম্বল দিয়ে দিই এরকম, তখন শুধু প্রথমটা রেড হবে। এর কারণ কি? আমি একে বললাম যে প্যারাগ্রাফের পরে এক্স্যাক্টলি আর কোনো ডিপ বা কোনো কিছু থাকবে না, এর এক্স্যাক্টলি পরে যে পিটা আছে তুমি এটাকে শুধুমাত্র রেড কালার করো। তো প্যারাগ্রাফের পরে সে দেখলো এটাই আছে, এবং এটাতে যদি যাইতে হয় তাহলে এরপরে আবার একটা কন্টেন্ট, এরপরে হচ্ছে আপনার আরেকটা পি। তো এই পর্যন্ত যেতে পারে নাই, সে এই পি এর মধ্যেই নিজেকে ক্লোজ করে দিল, এই কালারটা রেড করে দিল। আচ্ছা, আচ্ছা, এই যে এইগুলো আমি অলরেডি আপনাদের দেখিয়েছি এর আগের ক্লাসে। লিঙ্ক ভিজিটেড, হোভার অ্যাক্টিভেটেড, খুব বেশি গুরুত্বপূর্ণ জিনিস না। অপাসিটি একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। মোটামুটি আমাদের সব কিছুতে লাগবে। অপাসিটি বাই ডিফল্ট হচ্ছে আপনার আমাদের 1 থাকে। এই যেমন আমরা এটা একদম পরিষ্কার দেখতে পাচ্ছি, এটাও পরিষ্কার দেখতে পাচ্ছি। তো এটাকে কমানো যায়, বাড়ানো যায়। অপাসিটি যদি আমরা এখানে বলি যে অপাসিটি 0 দিই, এটা একদম দেখা যাবে 0 মানে কোনো কিছু নেই, দেখাই যাবে না, এই যে 0। আর 0.1 যদি দিই, এই যে হালকা দেখা যাচ্ছে 2, 3, বুঝতে পারবেন যে অপাসিটির ভ্যালুটা কী। হ্যাঁ, যে আস্তে আস্তে 9-এ গিয়ে তারপর 1-এ গেলে ফুল দেখাবে। বুঝতে পারছেন? 0 মানে হচ্ছে রেডটা সামান্য একটু, মানে 10 ভাগের 2 ভাগ কালার দেখাবে আর কি। 3 দিলে আর একটু বেশি, 4 দিলে আর একটু বেশি। এই যে এটা হচ্ছে অপাসিটির কাজ। এই যে ইমেজগুলোর ক্ষেত্রে তাই দেখেন, এটা অপাসিটি 0.2%। এই যে এরকম একদম হালকা দেখাচ্ছে, 0.5 সামান্য একটু ভালো দেখাচ্ছে, আর অপাসিটি 1 মানে এটা সম্পূর্ণ যে কালারটা সেটা দেখাচ্ছে। এখানে হচ্ছে এখন নেভিগেশন বার, ঠিক আছে? নেভিগেশন বার হচ্ছে ওই যে নেভ বার যাকে বলি আমরা। এই যে একটা প্রজেক্টে যদি দেয়, এই যে এটা হচ্ছে নেভিগেশন বার। আমরা আমাদের এই প্রজেক্টের শুরুতে দেখাইছিলাম যে এটা হচ্ছে হেডার এরিয়া, এটা হচ্ছে নেভ বার বা নেভ বা মেনু এরিয়া। তো এটা কেউ ক্রিয়েট করতে হয়, তারা এখানে বললো যে ইউএল এর পরে এলআই নিয়ে তারপরে এভো করে নিছে। তো আমরা এটা যদি দেখি, তো নেভ বার নেওয়ার জন্য প্রথমে হচ্ছে আপনার রোলস হচ্ছে এই যে নেভ নামে একটা ক্লাস নিয়ে নেবেন, ঠিক আছে? তারপর ইউএল দিলাম, এলআই দিলাম, এলআই এর ভিতরে এ দিব, ঠিক আছে? এ কেন দিব? লিঙ্ক, আমাদের নেভ বারের মধ্যে লিঙ্কে সবসময় ক্লিক করার অপশন থাকতে হয়, ঠিক আছে? এই যে এখানে মাউস নিচ্ছি, এখানে মাউস নিচ্ছি, এখানে মাউস নিচ্ছি, দেখবেন একটা হাতের মতো আসছে, তার মানে এখানে এটা ক্লিকেবল, ক্লিক করা যাবে, ঠিক আছে? এই জন্য এলআই নিলাম, এলআই এর পরে এ নিলাম। আর মেনুগুলো সবসময় ইউএল এলআই এর ভিতরে নেওয়া লাগে, যেহেতু আমি বলছিলাম যে একই জিনিস যদি বারবার রিপিট হয়, হ্যাঁ, এগুলোকে আমি এলআই দিয়ে নেওয়ার ট্রাই করবো। তো এখানে কিন্তু একই জিনিস, একটা হোম, নিউজ, কন্ট্যাক্ট, একই জিনিস। তো এটাকে যদি আমি এখানে অনেকগুলা এখানে দিলাম হোম, এটাকে অনেকগুলা ইয়ে করলাম, হোম, অ্যাবাউট, কন্ট্যাক্ট, সার্ভিসেস, পোর্টফোলিও। এখানে এরকমভাবে আমরা ডিজাইন করবো এটাকে। নর্মালি এটাকে এখানে আনার পরে এরকম দেখাচ্ছে। তো আমরা এটাকে ইন্সপেক্ট করি। তো ইন্সপেক্ট করার প্রথমেই আমার কি করতে হবে? নেভের পরে ইউএল। আমার কিন্তু পুরো প্রজেক্টের ভিতরে অনেকগুলো ইউএল থাকতে পারে। তো এই ইউএলটাকে আলাদাভাবে ডিজাইন করার জন্য আমি কিন্তু এখানে একটা নেভ নামে একটা অ্যাট্রিবিউটস নিয়ে নিয়েছি। তো এই যে এই নেভটাকে সিলেক্ট করবো। নেভ কিন্তু কোনো ক্লাস না যেটার আগে কোনো ক্লাস দিবে, এটা কোনো আইডিও না, এটা আলাদা একটা সেপারেট জিনিস। এই যে নেভের পরে ইউএল দিলাম, এই যে ইউএলে আসলাম, এটা কিন্তু এখন জাপসা দেখাচ্ছে এখানে। হ্যাঁ, আমি যদি এক্স্যাক্টলি এখানে ক্লিক করি, এটা জাপসাটা চলে যাবে, মানে হচ্ছে আমি এই জায়গাতেই আছি আর কি। তো এখানে আমি লিস্ট স্টাইল প্রথমে নান করব। আচ্ছা, নেভ ইউএল, হ্যাঁ, নেভ ইউএল, তারপরে কি এলআই। তো এটা বাই ডিফল্ট হচ্ছে ডিসপ্লে ইনলাইন থাকে, হ্যাঁ, ডিসপ্লে ব্লক থাকে আর কি। বাই ডিফল্ট কিন্তু ডিসপ্লে ব্লক থাকে। ডিসপ্লে ব্লক অনেক সময় আমাদের করতে হয়। ডিসপ্লে ব্লক মানে হচ্ছে একদম পুরো স্ক্রিন সে নিয়ে নিবি আর কি। এই যে, তো আর আমি এটাকে যদি পাশাপাশি আনতে চাই, এই যে এরকম পাশাপাশি আনতে চাইলে আমাকে কী করতে হবে? ডিসপ্লে ইনলাইন ব্লক করতে হবে। আচ্ছা, এর ভিতরে হচ্ছে আমাদের কি এখন কিন্তু আমি
যে সিএসএসগুলো নিচ্ছি আপনারা একটু বোঝার ট্রাই করেন। মানে আমি শুধু এলআইকে নিতে পারবো না, শুধু ইউএলকে নিতে পারবো না, কারণ আমরা হচ্ছে এখানে অনেকগুলো ইউএল নেবে, অনেকগুলো এলআই নিব, অনেকগুলো এ নিব। এই কারণে এটাকে সেপারেট আলাদাভাবে করছি ডিজাইন করার জন্য। আপনার এই যে নেবকে বরাবর নিয়ে নিচ্ছি, নেবের ভিতরে ইউএল নিলাম, নেবের ভিতরে এলআই নিলাম, নেব ইউএল এলআই, তারপরে আবার এ। এই যে একটা পরে একটা স্পেস দিয়ে 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 আমরা যখন লাইভ প্রজেক্ট করব এভাবেই কাজ করতে হবে আমার। এতক্ষণ তো আমরা শুধুমাত্র একটা মাত্র ক্লাস নিয়ে কাজ করেছি, এখানে হচ্ছে মাল্টি ক্লাস। মানে পুরো একটা সেকশনের ভিতরে পর্যন্ত আমরা যাব, গিয়ে একটা সিলেক্টরকে সিলেক্ট করব। তো প্রথমে নেব নিলাম, ইউএল নিলাম, এলআই নিলাম, এ নিলাম। আচ্ছা, এখন এটা টেক্সট ডেকোরেশন নান করলাম, ঠিক আছে। তো এটার মতো যদি করতে চাই আমরা, তো দেখা যাচ্ছে যে এখানে প্রথমে একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে। তো আমরা এই যে নেবের ভিতরে আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিব ব্ল্যাক, ঠিক আছে। এরপরে এখানে কিছু প্যাডিং দেখতে পাচ্ছি যেহেতু পাশে না, তো প্যাডিং যদি আমরা এখানে দিতে চাই এর ভিতরে দিতে হবে। এই যে প্যাডিং 10 পিক্সেল। আচ্ছা, তাও কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করেন যে প্যাডিং দেওয়ার সময় অধিকাংশ ক্ষেত্রেই আমাদের ডিসপ্লে ইনলাইন ব্লক ইউজ করতে হবে। ডিসপ্লে ইনলাইন ব্লক ইউজ না করলে প্যাডিং পাবে না। তো এখানে প্যাডিং দিলাম, প্যাডিং দেওয়ার পরে কিন্তু প্যাডিং পাচ্ছে না, কিন্তু আমরা যখন এখানে ডিসপ্লে ইনলাইন ব্লক ইউজ করব প্যাডিং কিন্তু পাচ্ছি। তো যেহেতু এখানে সবগুলা টেক্সট হোয়াইট করা, আমি এখানে হোয়াইট করে দিই, কালার হচ্ছে হোয়াইট। হ্যাঁ, তো এখন একটা কাজ করি যে প্রথমটা কিন্তু গ্রিন কালার, প্রথমটাকে যদি আমি গ্রিন কালার করতে চাই এই ক্ষেত্রে কি করতে হবে, এনটিএসএল নামে একটা জিনিস আছে আপনার এই সিএসএস এর মধ্যে। এনটিএসএল দিয়ে হচ্ছে আমার এখানে তো অনেকগুলো এলআই, সবগুলো এলআইয়ের যে কোনো একটা এলআইকে আমি সিএসএস এর জন্য সিলেক্ট করতে পারবো। এখন প্রত্যেকটা এলআইয়ের মধ্যে যদি আমি ক্লাস দিয়ে ইউনিক করতে চাই, এটা অনেকগুলো ক্লাসের ব্যাপার এখানে অল্প একটু জায়গায়, তো এত ক্লাস ব্যবহার করাও কোনো বেস্ট প্র্যাকটিস না। তো এই জন্য আমি চাচ্ছি যে এখানে তো প্রথমটা না, আমি চাচ্ছি যে দ্বিতীয়টা, যদি প্রথমটা সিলেক্ট করতে চাই, হ্যাঁ, তাহলে কি করতে হবে, এই জিনিসটা এখানে ফার্স্ট চাইল্ড দিতে হবে। ফার্স্ট চাইল্ড দিয়ে আমি যদি এখানে ফার্স্ট চাইল্ডের ভিতরে কিন্তু আমরা এতে কিন্তু প্যাডিং দিয়েছি, জিনিসটা খেয়াল করবেন, এতে প্যাডিং দেওয়া। তো আমরা যদি একে এনটিএস চাইল্ড 2, 3 বা এনটিএস চাইল্ড করতে চাই তখন সিলেক্ট করতে পারবো না। কী জন্য করতে পারবো না, এনটিএস চাইল্ডটা কখন সিলেক্ট করে যায় খেয়াল করবেন, যখন একই জিনিস বারবার পাশাপাশি রিপিট হচ্ছে, যেগুলো পাশাপাশি রিপিট হচ্ছে সেগুলোকেই আমি সিলেক্ট করতে পারবো এনটিএস চাইল্ড দিয়ে। এই যে এখানে যদি এটা দেখি, এখানেও কিন্তু একটা এ আছে, হ্যাঁ, তার মানে প্রত্যেকটা জায়গায় এ আছে। এখন কি আমি ইচ্ছে করলে এনটিএস চাইল্ড 3 দিয়ে এটাকে সিলেক্ট করতে পারবো না। কী জন্য পারবো না, এটার আগে আরেকটা এলআই থাকছে, যার কারণে হচ্ছে এটা আপাতত এখানে সিঙ্গেল এলআই এর ভিতরে একটা এ। বাট ইউএল এর ভিতরে যদি আমি চিন্তা করি, এই যে সবগুলা এলআই কিন্তু পাশাপাশি, সিলেক্টর হিসেবে কাজ করার জন্য পাশাপাশি জিনিসগুলো রাখতে হবে। রাখার পরে আমি তো এর ভিতরে যেহেতু প্যাডিং দিয়েছি আমরা, তো এটাকে সিলেক্ট করবো। এটাকে সিলেক্ট করার জন্য প্রথমে ফার্স্ট চাইল্ড, এই যে এলআই এর ফার্স্ট চাইল্ড দেওয়ার পর একটা স্পেস দিয়ে নিব। এই যে এটা সিলেক্ট হলো, এখানে আমি ব্যাকগ্রাউন্ড দিলাম গ্রিন। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড গ্রিন। এই যে এরকম হয়ে গেল। কিন্তু এখানে আবার দেখবেন যে আপনি ওই যে যখন মাউস হোভার করছে আরেকটা কালার দেখাচ্ছে। তো হোভারের কাজ কীভাবে করতে হয় আমরা জানি, এই যে আমরা বললাম যে হোভার যখন করা হবে তখন ব্যাকগ্রাউন্ড হয়ে যাবে রেড, এই যে রেড হয়ে যাচ্ছে। আচ্ছা, এখানে তো আমরা ফার্স্ট চাইল্ড দেখাইলাম যে ফার্স্ট চাইল্ডে আমরা কীভাবে সিলেক্ট করলাম। এখন আমরা ফার্স্ট চাইল্ড দিব না, আমরা চাচ্ছি যে 3 নাম্বারটা যেটা, হ্যাঁ। তো 3 নাম্বারে যদি আমরা দিতে চাই, আমরা এখানে নেব নিব, নেবের পরে ইউএল নিব, এল এর পরে এলআই, এনটিএস চাইল্ড 3। ফার্স্ট চাইল্ডের জায়গায় আমরা লিখব এনটিএস চাইল্ড 3। তারপরে এখানে এ ব্যাকগ্রাউন্ড দিব গ্রিন, এনটিএস চাইল্ড 3 গ্রিন। এই যে থার্ড এনটিএস চাইল্ড, প্রথমটাকে বলা হয় ফার্স্ট চাইল্ড এবং সবার লাস্ট যেটা এটাকে বলা হয় লাস্ট চাইল্ড।
আর মাঝখানেরগুলো এনটিএস চাইল্ড 1 2 3 এরকম 4 5, যে এটা 2 3 4, হ্যাঁ। আর এটা হচ্ছে লাস্ট চাইল্ড। এনটিএস চাইল্ড আমাদের অনেক কাজে লাগবে, এটা একটু আরেকটু মনোযোগ দিয়ে দেখার ট্রাই করবেন। তো আমরা যদি এখন একটা জিনিস চিন্তা করি যে সবাই এই ভুলটা নতুন নতুন করে, যে আমি কি করব, এনটিএস চাইল্ড এইভাবে ধরে ফেলে, হ্যাঁ। এটা আমি বাদ দিয়ে দেখাচ্ছি, যে নেব ইউএল এলআই এ এনটিএস চাইল্ড 3, ঠিক আছে। আবার দেই, নেব ইউএল এলআই এ এনটিএস চাইল্ড 3। এই যে আমি এনটিএস চাইল্ড 3 সরাসরি নেওয়ার ট্রাই করলাম, এখানে কিন্তু আমার আগের সিএসএসটা দেখাচ্ছে যেটা এলআইতে নিলাম, কিন্তু এইমাত্র যে আমি এর মধ্যে এনটিএস চাইল্ড দিলাম, এটা কি কাজ করছে? কোনোভাবে কাজ করবে না এখানে। এটা এখানে নিয়ে আপনাদেরকে দেখাই সিএসএস গুলো। এই যে আমি যদি এরকম করি যে নেব ইউএল এলআই এ এনটিএস চাইল্ড 3, এই যে এনটিএস চাইল্ড এখানেই তো আছি আমি, তাই না? 3 নম্বরে এনটিএস চাইল্ড। এখানে কি কোনো কিছু দেখাচ্ছে? এটা কিন্তু ঝাপসা হয়ে আছে, এটার মতো না। এখানে যদি আমি কালার রেড দিই, ব্যাকগ্রাউন্ড রেড দিই, কোনো কিছু কাজ করবে না। এখন কথা হচ্ছে যে এর আগে তো এলআইতে দিলাম, কাজ করলো, কিন্তু এখন এতে কাজ কেন করছে না? আমি আবারও বলছি যে শুধুমাত্র রিপিটেড আইটেমগুলো, যেগুলো পরপর একই জিনিস রিপিট হচ্ছে, এগুলোকে আমি সিলেক্ট করতে পারবো এনটিএস চাইল্ডের জন্য, আদারওয়াইজ পারবো না। এখন এ এলআই এর ভিতরে এ আছে, বাট এ কি পরপর রিপিট হচ্ছে? রিপিট হচ্ছে না, কিন্তু এর আগে একটা এলআই থেকে যাচ্ছে। তো রিপিট হচ্ছে কি এ, এই যে এলআই, এই জন্য এলআইকে আমরা এনটিএস চাইল্ড হিসেবে ধরতে পারবো। কিন্তু এ কিন্তু এখানে সিঙ্গেল, যদি এখানে অনেকগুলো এ আছে, বাট একটা এর সাথে কিন্তু আরেকটা এ নেই বা রিপিট হচ্ছে না। রিপিট হচ্ছে এলআই এর মাধ্যমে, কাজে এলআইকে আমরা সিলেক্ট করতে পারবো। তো যে কোনো ডিবের ক্ষেত্রে একই জিনিস, যে আপনি যখন সিলেক্ট করবেন তখন পরপর রিপিটেড যে আইটেমগুলো সেগুলোকে সিলেক্ট করতে হবে। সিএসএস ড্রপ ডাউন, এটা হচ্ছে পজিশন অ্যাবসলিউট দিয়ে করা লাগে। এই যে ড্রপ ডাউন জিনিসটা কি? ড্রপ ডাউন হচ্ছে আমি যখন এখান থেকে একটা মেনুর মতো একটা ড্রপ ডাউন বের হবে আর কি, হ্যাঁ। এই যে আমরা সিলেক্ট দেখাইছিলাম, সিলেক্ট নামের একটা অপশন দেখাইছিলাম, ড্রপ ডাউন একটা সিলেক্টের মতোই। আমি যদি এটাকে এখানে দেখি, এই যে এরকমই অনেকটা, এই যে এখানে আমি মাউস ওভার করছি, একটা লিঙ্ক বের হচ্ছে। আচ্ছা, তো এটা যদি আমরা করতে চাই কীভাবে করবো? এখানে আমরা করি, পজিশন অ্যাবসলিউটের ব্যবহারটা আমরা এখানে আর একটু ক্লিয়ারভাবে দেখতে পাবো। আমি চাচ্ছি যে এই অ্যাবাউটে যখন আমরা মাউসটা হোভার করব, তখন হচ্ছে এখানে একটা ড্রপডাউন বের হবে। তো এই জন্য আমাকে কী করতে হবে? এই যে অ্যাবাউট, এটাকে একটু সাজিয়ে নিচ্ছি আমরা কোড করার জন্য, যেন সুবিধা হয়। যে এতক্ষণ কিন্তু আমরা এক লাইনে রেখেছিলাম কোডগুলোকে, যেহেতু এটার ভিতরে আমাকে আরেকটা কোড নিতে হবে, এই জন্য এটাকে আমরা নিচে নামাই দিলাম। এর ভিতরে আবার ইউএল নিলাম, এলআই নিলাম হচ্ছে, তারপরে এ নিলাম, অ্যাবাউট 2, অ্যাবাউট 3, 4, 5। এখানে যদি এটাকে আমি দেখি, দেখা যাবে যে একই রকম পাশাপাশি চলে আসছে। আচ্ছা, তো এই ক্ষেত্রে আমাকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে এই যে এলআইকে, এই যে এলআই, হ্যাঁ, এলআইকে হচ্ছে আমি এখানে পজিশন রিলেটিভ করব, যেহেতু অ্যাবসলিউটের একটা ব্যাপার থাকে, এখানে পজিশন রিলেটিভ করে নিলাম। আগে নেওয়ার পরে আমি এই ইউএলটাকে সিলেক্ট কীভাবে করব? এতক্ষণ তো নেবের পরে ইউএল সিলেক্ট করলাম, এখন এই ইউএলটাকে আমি কীভাবে সিলেক্ট করব? যে নেবের পরে হচ্ছে ইউএল, এলআই, তারপরে ইউএল, এই যে সিলেক্ট হইলো। কীভাবে সিলেক্ট করলাম? এই যে নেব, ইউএল, এলআই, এরপর এই যে ইউএলটা। নতুন নতুন যাদের সবথেকে বেশি সমস্যা হয় সেটা হচ্ছে এই যে সিলেক্টরগুলো সিলেক্ট করতে পারে না। এটা একটু খেয়াল করবেন যে কোন
ডিপের পরে বা কোন ক্লাসের পরে কোনটাতে আমরা যাচ্ছি এই অনুসারে হচ্ছে সিলেক্ট করার ট্রাই করবেন। এই যে এই জিনিসটা আমরা পেলাম। তো এতক্ষণ তো এলাইগুলো ছিল হচ্ছে আপনার ইনলাইন ব্লক, এই যে পাশাপাশি, কিন্তু এখন আমার দরকার হচ্ছে উপরের নিচে। তার মানে এখন এটার ভিতরে যে এলাইগুলো আমরা আবার পাবো, এর ভিতরে আবার যে এলাইগুলো পাবো, এগুলোকে আমাকে করতে হবে ডিসপ্লে ব্লক। এই যে এলআই, এটাকে কি করতে হবে, ডিসপ্লে ব্লক, এই যে পাশাপাশি। এখন আপনি দেখেন যে এটা কিন্তু তার জায়গা নিয়ে নিয়েছে, যার কারণে এখানে অনেক লম্বা একটা গ্যাপ তৈরি হয়েছে। তো এখন যদি এই জিনিসটাকে আমরা পজিশন অ্যাবসলিউট করি, অ্যাবসলিউট করলাম, জায়গায় নিয়ে নিই কিন্তু এটা, হ্যাঁ। তারপরে এখানে লেফট দিলাম 0, তারপরে টপ দিলাম 0, তারপরে ব্যাকগ্রাউন্ড দিলাম রেড। আচ্ছা, এখন এখানে যদি আমরা দেখি যে এখানে একটা মার্জিন পাচ্ছি অটোমেটিক, আমরা এখানে একটা মার্জিন 0 করি। বাই ডিফল্ট অনেক কিছু পাই, এগুলো মার্জিন 0, সরি এখানে মার্জিন পাচ্ছে না আসলে, এগুলোতে তো আমাদের একটা প্যাডিং দেওয়া, প্যাডিং দেওয়ার কারণে হচ্ছে এটা, এই যে এখানেও প্যাডিং পাবে আপনি দেখবেন। এই যে এখানে আমরা একটা কাজ করি যে এখানে যে ইউএলটা সিলেক্ট করলাম, ইউএল সিলেক্ট করার পরে ইউএল এর পরে এলআই কেও ডিসপ্লে ব্লক করলাম, তারপরে হচ্ছে একেও ডিসপ্লে ব্লক করলাম, এই যে। আচ্ছা, তো এখানে ডিসপ্লে ব্লক এগুলো কিন্তু ভেঙে যাচ্ছে আমাদের এখানে, না? এইখানে ভেঙে যাওয়ার কারণটা কি? আচ্ছা, এটাকে আমরা একটা মিনিমাম ওয়াইড দিয়ে দিচ্ছি। মিনিমাম ওয়াইড হচ্ছে 300 পিক্সেল বা এখানে 200 পিক্সেল। এখানে কিন্তু ভাঙতেছে না জিনিসটা। আচ্ছা, এখন এটাকে মার্জিন 0, প্যাডিং 0 করে দিচ্ছি। আচ্ছা, বাই ডিফল্ট একটা প্যাডিং অলওয়েজ থাকে আপনার ইউএলের মধ্যে, এই কারণে এটা একটু লেফটে ছিল আর কি। তো যাই হোক, এই যে প্যাডিং 0 করার পরে কিন্তু লেফট থেকে ইয়াটা সরে যাচ্ছে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে অ্যাবাউটের উপরে চলে গেল না এই জিনিসটা, এটাকে আমরা টপ 0 দেওয়ার পরে এখন যদি টপ থেকে 100% করি, এই দেখেন টপ থেকে 100% মানে হচ্ছে এই যে আমার এলাকায় যতটুকু হাইট আছে এই হাইটটা থেকে 100% নিচে নেমে যাবে। তার মানে এই যে এখানে এতটুকু জায়গা। এখন এটা তো সবসময় দেখাবে না, আমার সবসময় দেখানোর প্রয়োজন নেই, এটা শুধুমাত্র যখন এখানে হোভার করব তখনই দেখাবে। তো এই কাজটা আমরা কীভাবে করবো, এখানে আমরা বলে দিলাম যে অপাসিটি 0, অপাসিটি 0 দিয়ে রাখলাম, এখন কিন্তু দেখাচ্ছে না। এখন আমি যে কাজটা করব, আমি বলবো যে এখানে এলআইকে যখন হোভার করা হবে, এই এলআইকে যখন হোভার করা হবে তখন ওই ইউএলটা অপাসিটি 1 হবে, অপাসিটি 1 হবে। এই যে এটা একটু কনফিউজড আপনাদের হতে পারে যে হোভারে তো এত মানে ডিফিকাল্ট কাজ আমরা করিনি, কি হবে, একই জিনিস ঘুরে ফিরে। হ্যাঁ, আমি জাস্ট কী করলাম, এটাকে আমার মতো করে অ্যাবসলিউট করে ঠিকঠাক জায়গা মতো পজিশন করলাম, করার পরে এটাকে আপনার কী করলাম, অপোসিটিটা জাস্ট 0 করে দিলাম। 0 করে দেওয়ার পরে আমি এটাকে তো দেখা লাগবে, যে এখানে আমি নর্মালি এটা দেখাচ্ছে না, হ্যাঁ এই যে এখানে দেখাচ্ছে না, এখানে মাউস নিলাম দেখাচ্ছে। তো এই সেম জিনিস আমাকে করতে হলে আপনার এই যে এলআইকে হোভার করব, হ্যাঁ এখন কোন এলআই এটা তো আমরা বলতে পারবো না, ঠিক আছে, অন্য যে কোনো জায়গায় আমার এই ইউএলটা দিতে পারি। তো শুধু এনটিএস চাইল্ড ধরে যদি আমরা আবার হোভার করতাম, এখানে বিপদ হইতো যে দেখা যেত যে অন্য একটা ইউএলের ভিতরে আবার আমার এই ড্রপ ডাউনটা দিলে তখন কাজ করতো না। এই জন্য আমরা কী করলাম, বললাম যে কোনো একটা এলআইকে এখানে হোভার করলে এই এলআইয়ের ভিতর যদি ইউএল থাকে এটা অপাসিটি 1 হয়ে যাবে। আচ্ছা, এই কোডটাকে আমরা নিয়ে নিই। ইমেজ গ্যালারি, এই যে পাশাপাশি ইমেজগুলো রাখা আর কি, হ্যাঁ এগুলো সহজ ব্যাপার। যখন লাইভ প্রেজেন্ট করবো তখনই দেখাবো। আপনার ডিসপ্লে ইনলাইন ব্লক দিলে বা একটা নির্দিষ্ট ওয়ার্ড দিলে আপনাকে যদি এটা দেখাই, হ্যাঁ এই যে একটা সে এখানে ফ্লুইড দিয়ে করেছে, বাট এটা অনেকভাবে করা যায়। আমি যদি এখানে আপনাদেরকে দেখাই, ইমেজ গ্যালারি, হ্যাঁ
ইমেজ গ্যালারির ভিতরে আমরা ইমেজ নিলাম mg1 ইমেজ আচ্ছা, একটা ইমেজ কি আমরা 4 বার নিই। এটাকে যদি আমরা দেখি স্বাভাবিকভাবে যেরকম আসার এরকমই আসছে এটা। তো সে এখানে কি করলো, প্রত্যেকটার একটা 180 পিক্সেল ওয়েট দিয়ে দিল। দেওয়ার পরে এই যে পাশাপাশি নিয়ে আসলো ফ্লুয়েড দিয়ে। তো আমরা যদি সেম কাজটাই করি এখানে, এই যে ইমেজ গ্যালারির ভিতরে ইমেজ, হ্যাঁ ইমেজ গ্যালারির ভিতরে যদি আমরা ইমেজে যাই, আমরা ওয়েট দিয়ে দিব হচ্ছে 25% বা পার্সেন্ট, অটোমেটিক কিন্তু চলে আসছে। আবার যদি আমরা এটাকে যে তাদের মতো একটা নির্দিষ্ট ওয়েট দেই, এই যে অটোমেটিকই কিন্তু এটা পাশাপাশি চলে আসবে। অটোমেটিক তাও যদি পাশাপাশি না আসে, আমরা এখানে ডিসপ্লে ইনলাইন ব্লক করব, তাহলে পাশাপাশি চলে আসবে। অথবা আমি যদি ডিসপ্লে ইনলাইন ব্যবহার না করি, ফ্লুয়েড লেফট দিলেও পাশাপাশি চলে আসবে এটা, ফ্লুয়েড লেফট। এই যে তো ফ্লুয়েড লেফট দিলে কি হয়, এখানে বাই ডিফল্ট একটা প্যাডিং পাই যদি আমরা ডিসপ্লে ইনলাইন ব্লক করি বা না করি। এই যে একটা প্যাডিং পাচ্ছে কিন্তু, হ্যাঁ। আর ফ্লুয়েড লেফট দিলে এই প্যাডিংটা আর পাবে না, সে অটোমেটিক মানে একদম একটার সাথে আর একটা কোনো স্পেস ছাড়া পাশাপাশি হয়ে যাবে। এই যে ইমেজ গ্যালারি, হ্যাঁ একই জিনিস এখানে নিচে আরও জাস্ট কী করলো, একটু একটা টেক্সট নিয়ে বর্ডার দিল, আমরা দেখেছি। এ বিষয়ে আমরা না যাই, এটা নিয়ে ডিসকাশন করার কিছু নাই। আচ্ছা, অ্যাট্রিবিউটস, হ্যাঁ অ্যাট্রিবিউটসটা হচ্ছে কীরকম ফর্মের ক্ষেত্রে কাজ করে আর কি। একটা ফর্ম নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। যে ফর্ম নিলাম, ফর্মের ভিতরে ইনপুট টেক্সট প্লেসহোল্ডার হচ্ছে নেম, আর একটা জিনিস নিলাম ইনপুট টাইপ নিলাম ইমেল, প্লেসহোল্ডার ইমেল। আচ্ছা, অ্যাট্রিবিউটসটা কীভাবে কাজ করে এটা একটু দেখাই। আমি এখানে ফর্ম নিলাম, ফর্মের ভিতরে কিন্তু দুইটা ইনপুট, ফর্ম ইনপুট, ঠিক আছে। তো এখানে যদি আপনি অ্যাট্রিবিউটসটা দেখেন, যে এখানে একটা ব্র্যাকেটের ভিতরে কোনো কিছু একটা লেখার পরে একটা যেভাবে একটা কোনো কিছুর নাম লিখছে, ভ্যালুগুলো অ্যাট্রিবিউটস, আর এখানে ভ্যালু। তো এই যে আমি চাচ্ছি যে ইনপুট টাইপ যে টেক্সট, এই অ্যাট্রিবিউটসটাকে আমি সিলেক্ট করব। তো সিলেক্ট করতে চাইলে আমাকে কী করতে হবে, এই দেখেন এটা কিন্তু অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে আমার। ইনপুট টাইপ ইকুয়াল, এটা আমি যদি এটাকে কি বলি, এই যে এর আগে ফর্ম নিয়ে নিচ্ছি আমি, ফর্মের ভিতরে ইনপুট, এই যে একই জিনিস কিন্তু এখানে দুটো ব্র্যাকেটের পরে অ্যাট্রিবিউটস আর তারপরে হচ্ছে ভ্যালু। যে টাইপ নিলাম, এটা হচ্ছে অ্যাট্রিবিউটসটার নাম আমার এখানে হচ্ছে টাইপ, এই যে টাইপ। আবার ইমেলের ক্ষেত্রেও আবার যদি আমি এখানে ইমেল লিখি, তাহলে এটা কিসের জন্য কাজ করবে, এই যে ইমেলের জন্য। এরকমভাবে অনেক অ্যাট্রিবিউটস আছে, এটা জাস্ট একটা এক্সাম্পল হিসেবে দেখাইলাম। ফর্ম অলরেডি আপনাদেরকে দেখানো হয়েছে। কাউন্টার এটা সিএসএস এর কাজ, এটা দেখানোর দরকার নাই। ইম্পর্টেন্ট, এই যে আরেকটা স্পেশাল ব্যাপার এখানে, এই যে ইম্পর্টেন্ট, হ্যাঁ ইম্পর্টেন্টের কাজটা কি, এটা হচ্ছে আপনার দুইটা একটা জিনিস নিয়ে এখানে আমি আপনাদের ল্যাব করে দেখাই। যে ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ নিলাম, একটা ইম্পর্টেন্ট নামে একটা ক্লাস নিলাম, এর ভিতরে একটা প্যারাগ্রাফ নিলাম। ইম্পর্টেন্ট নামে ক্লাস নিলাম, প্যারাগ্রাফের কালার করলাম রেড, ঠিক আছে। আচ্ছা রেড। এখন আমি যদি একই ক্লাস আবার নিচে লিখি, এখানে লিখলাম গ্রিন, এখন কি পাবে, গ্রিন পাবে, কারণ হচ্ছে যেটা নিচে থাকবে সিএসএস আর জাভাস্ক্রিপ্ট তার ভ্যালু বেশি, এটাই ভ্যালু। এখন আমি চাচ্ছি যে না, এটা নিচে ঠিক আছে, কিন্তু তাও আমি চাই আমার উপর একটা কাজ করবে। এটা কীভাবে সম্ভব, এটাকে আমি এই যে ইম্পর্টেন্টলি দিয়ে দিব। ইম্পর্টেন্ট দিলে তখন দেখা যাবে যে ওভারেরটাই পাবে, এটা ইম্পর্টেন্টের কাজ, তার প্রায়োরিটি বাড়িয়ে দেওয়া। নেট ফাংশন, আচ্ছা ওয়েদের ক্ষেত্রে লাগে, এটা আমরা লাইভ প্রজেক্টের সময় দেখব। পারফরমেন্স, এটা দরকার নেই। সিএসএস, অ্যাক্সেসিবিলিটি, আচ্ছা যেটুকু দেখানো হয়েছে মোটামুটি আমাদের
বেসিক যে সিএসএস এই পার্টগুলো শেষ। এর মধ্যে আমাদের কাজগুলো সীমাবদ্ধ। এগুলো যদি আপনারা নিজেরা আমি যা দেখাইলাম তা প্র্যাকটিস করেন এবং পাশাপাশি এগুলো দিয়ে নিজেরা বিভিন্ন জিনিস করার ট্রাই করেন। যে আমি একটা ফ্ল্যাগ দেখাইলাম, আপনারা অন্য কিছু একটা করলেন, বা আপনারা বিভিন্ন ওয়েবসাইটে গেলেন টিম ফরেস্টের মধ্যে, টিম ফরেস্টে গিয়ে আপনারা দেখলেন যে ওখান থেকে কী কী করা যায়, একটা ডিজাইন আপনার মাথায় আসলো। যেমন এই জিনিসটাই আমি চিন্তা করি, হ্যাঁ, একটা ইমেজের উপরে একটা টেক্সট, তারপরে হচ্ছে এখানে একটা বাটন বা এখানে সেভ 50% লেখা, একটা ইমেজ নিয়ে ইমেজের উপরে আমরা পজিশন অ্যাবসলিউট দিলে এগুলোকে বসাইলাম। বা ফর্মটাকে আমরা সিএসএস করলাম, কেউ সিএসএস করা লাগবে, অ্যাট্রিবিউটসগুলো কেউ নেওয়া লাগবে, সবই তো দেখাইলাম। তো আমার দেখা দেখি প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করার পাশাপাশি নিজেরাও নিজ থেকে কোনো কিছু বানানোর ট্রাই করবেন, বিভিন্ন কিছু বানানোর ট্রাই করবেন। তো এটা করলে আস্তে আস্তে যে ব্যাপারগুলো সেগুলো আপনাদের একদম ক্লিয়ার হয়ে যাবে। ধন্যবাদ। আমরা পরবর্তীতে ক্লাসে হচ্ছে অ্যাডভান্স কিছু জিনিসপত্র দেখব। এরপরে আপাতত সিএসএস এর কাজ শেষ। আমরা তারপরে আমাদের যে জাভাস্ক্রিপ্ট এটার বেসিক নিয়ে একটু আলোচনা করে লাইভ প্রজেক্টে আমরা সরাসরি চলে যাব।